মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আজ বর্ষবরণের রাত, পার্কস্ট্রিটে 24,000 পুলিশ, তারা তখনও বোধহয় বুঝতে পারেনি তাদের জন্য কি অপেক্ষা করছে। কালিতে ইডি আধিকারিকরা কি আক্রান্ত হলেন, তদন্তে এবার নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র। নমস্কার, আমি সুজয়, আপনাদেরকে স্বাগত জানাই। মূল প্রবেশদ্বার ভাঙার সময় ঘটে বিপত্তি। সেক্টরে প্রফেশনালিস্ট হতে গেলে তো আমাদের আগে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, ব্যক্তিগতভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে আমি নিজেকে নিজের পার্সোনাল প্রোফাইলকে যদি ঠিক না করি তাহলে কোনোটাই ঠিক হবে। সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কর্পোরেট হতে পারে, ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে, সিভিল সেক্টর হতে পারে, মেরিন সেক্টর হতে পারে, মিডিয়াও তো একটা সেক্টর। সেই সেক্টরে যাওয়ার জন্য প্রথম যেটা শেখা দরকার সেটা হচ্ছে ইন্টারভিউ স্কিলস। কিছু বেসিক জিনিস, বেসিক ট্রিক্স জানা থাকলে ইন্টারভিউটা অনেক প্রপার হয়, অনেক ভালো হয় এবং কম্প্যাক্ট হয়। এবং প্যানেলে যারা রয়েছে, যারা তোমার ইন্টারভিউ দিচ্ছে, ফিল্ডের এক্সপার্টাইজ যারা দীর্ঘদিন ধরে কাজ করছে বা দীর্ঘতম সময় ধরে তারা কাজ করছে, তারাও তোমার মোটিভটা বুঝতে পারবে। এবং সবাই চায় স্মার্ট এমপ্লয়ি, সবাই চায়। বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ স্কিলস। এই ইন্টারভিউ স্কিলস চায় নিজেদেরকে প্রস্তুত করার জন্য বাড়িতে কিছু প্র্যাকটিস দরকার। এই প্র্যাকটিসগুলো না থাকলে কিন্তু আমার কনফিডেন্স বিল্ড আপ হবে না। যে কোনো কর্পোরেট ইন্টারভিউতে কনফিডেন্সটা সবচেয়ে বড়, একদম প্রাইমারি থিং হচ্ছে কনফিডেন্স। এবার অন্যান্য ফিল্ডে যেভাবে ইন্টারভিউ হয়, মিডিয়া সেক্টরের ইন্টারভিউটা একদম অন্য কর্পোরেট স্ট্রাকচার, কিন্তু তার স্টাইল, কারণ আমাদের তো জব প্রোফাইলটাই অন্যরকম। মানে ধরো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে 15 বছর ধরে ইঞ্জিনিয়ারিং করছে, তার এক্সপিরিয়েন্সটা দেখে বললো আচ্ছা ঠিক আছে, এই প্রজেক্টের একটা করে দেখা, বা এই প্রজেক্টটা আপনাকে দিলে কত মাসের মধ্যে কমপ্লিট হবে, টেকনিক্যাল কথা হবে। আমাদের এখানেও কিছু বেসিক টেকনিক্যাল জিনিস রয়েছে, সেগুলো যেমন এসে যায়, আর কিছু ফর্মাল ইন্টারভিউ পার্ট এসে যায়। তো প্রথমেই যেটা বেসিক পার্ট সেটা হচ্ছে এন্ট্রি। ইন্টারভিউ রুমে তুমি কিভাবে এন্ট্রি নেবে, এর অ্যাপিয়ারেন্স। ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ দ্য লাস্ট অ্যাপিয়ারেন্স। তোমার অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে, যাওয়া থেকে বসা পর্যন্ত সেটাকে বলবো। তারপর বসা থেকে ইন্টারভিউয়ারদের সঙ্গে তুমি কীভাবে কমিউনিকেট করবে আর বসে। প্রথম ইন্টারভিউ স্কুলের প্রথম পয়েন্ট কী বললাম, এন্ট্রি বা ইয়োর ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ফার্স্ট অ্যাপিয়ারেন্স এটাই হবে যে আমরা জানি যে দরজাটা বন্ধ থাকবে, একদম ক্লিয়ারলি খোলার পর মেয়ে কাম। এবার ধরো সেখানে নাম্বার অফ পার্সন থাকতে পারে, প্যানেল থাকতে পারে, একটা 3-4 জনের প্যানেল থাকতে পারে, মেয়ে কামে, ওর মধ্যে যে কোনো একজন বলবে ইয়েস কাম। প্লিজ যখন ইন্টারভিউ ঢুকছো হাতে একটা ফাইল ছাড়া আর কিছু হবে, চ্যানেল ফাইল হতে পারে, আবার অনেকে 10-20 টাকার যে প্লাস্টিকের ফাইল হয় তার মধ্যে, এবং তোমার ইনিশিয়াল ডকুমেন্টস সেগুলো ওই ফাইলের মধ্যে, ওইটা নেবে, ওর মধ্যেই পেনটা থাকবে, ওটা ধরে দেবে। যদি ব্যাগ নিয়ে যাও, অনেকে টিফিন, জল আনা তখন থাকে, অনেক দূর থেকে আসবে, কিপ ইট আউটসাইড। রিসেপশন রেখে দাও, বিভিন্ন জায়গায় ব্যবস্থা করাই থাকে। তা সত্ত্বেও অনেকে ব্যাগ নিয়েই ঢুকে পড়ে টেনশনের জন্য, ভুলেই। তো ডোন্ট ডু দ্যাট। একদম ফাইলটা নিয়ে ঢোকার পর তোমার সামনে চেয়ার রাখা, টেনে নিয়ে বসে পড়ে। অনেকে আছে টেনশনে টেনে নিয়ে বসে পড়ে এবার কথা বলতেই পারে, আমি কি তোমাকে বসতে বলেছি, তুমি বসতে বলতে পারো তো। স্ট্যান্ড কোয়াইট সেকেন্ড, 30 সেকেন্ড তুমি দাঁড়ালেই তোমাকে বলবে বসো, এবার তুমি বসো। ওর বারবার বলছি অ্যাপিয়ারেন্স থেকে বলে আমি খুব ছোটো ছোটো ট্রিকি ভুল আমরা করে থাকি, এখানেই কেটে দিই। ফলে এই ইন্টারভিউ স্কিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পিজি, ব্যক্তিত্বের বিকাশ। সেটা যদি না থাকে ইন্টারভিউটা প্রপার হবে। তাই আমি বললাম, আমি যখন ঢুকছি আমার ঢোকা থেকে মেয়ে কামিং হলো, চেয়ারের রাইট সাইড বা লেফট সাইড আমি দাঁড়ালাম, যখন বললো যে চেয়ারটা টেনে ফাইলটা তোমার কোলেতে রয়েছে, যেহেতু চেয়ারটা বার করে আমার গোড়াটা অসুবিধা হচ্ছে, তুমি বসলে ফাইলটা তোমার পায়ের ওপর রইল, এইভাবে বসেছো। কখনই অনেকে এক্সাইটমেন্টে টেবিলে হাত দিয়ে দিল, বা হয় টেবিলটা এইভাবে কনফিডেন্সের জোরে কাঠটাকে চেপে ধরলো, টেনশনে কী করলো, বলটা থাকে অনেকের কাছে, ওয়েট পেপার রাখা থাকে, ওটাকে ঘোরাতে শুরু করলো। তার কিন্তু খেয়াল নেই যে অবচেতন মনে ওটা করে যাচ্ছে, খেতে শুরু করলো, এদিক ওদিক তাকাতে শুরু করলো ইন্টারভিউ রুমে। ওরা কিন্তু ওই প্রথম থেকেই নোটিস করা শুরু করলো। কেউ কি করলো, টেনশনে ওর ফাইলটা তুলে টেবিলের উপরে, যেটা করে রাখার কথা ছিল,
টেবিলের উপর রেখে দিচ্ছে ওখানে, কেন টেবিলটা তোমার নয়, ওই কর্পোরেট স্পেসটা ওদের, ওরা তোমাকে চেক করছে, ইনভাইট করছে দেখায়। তোমাকে যদি বলে যে রাখতে অসুবিধা, তাহলে তখন তুমি টেবিলে রাখো, আদারওয়াইজ ফাইলটা তোমার পাই থাকে। তুমি আস্তে করে ফাইলটা খুলে তোমার সিভিটা বা বায়োডেটাটা বের করে ওদের কাছে একদম স্ট্রেটলি কমফোর্টেবলি বসে যাবে, ফাইলটা ওই রকম জায়গাতেই নিয়ে একদম। এবার ওখানে প্যানেল অফ থাকবে, অনেকজন থাকবে, কোনো জায়গায় আবার একজন থাকবে। যার কাছ থেকে প্রশ্ন আসছে তার দিকেই আই কন্ট্যাক্ট করে কথা বলতে হবে। ইন্টারভিউতে আই কন্ট্যাক্ট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই শাই ফিল করে, স্যার একটা এরকম কী করে আই কন্ট্যাক্ট করবো, একটা লজ্জা লাগবে। লজ্জা লাগলে হবে না। যদি তোমাকে নর্মালি আই কন্ট্যাক্ট মেনটেন করতে হয়, তাহলে আমরা যেভাবে একটা মানুষকে দেখে থাকি, হিউম্যান সাইকোলজি বলছে আমরা এইভাবে দেখে থাকি। টি পোর্শন, আমাদের চোখের এখানটা না এরকম টি পোর্শন, দেখো তুমি এই জায়গাটা নজর দেখো, ওর সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে, বা আমি তোমাকে দেখছি, তুমি আমাকে কোয়েশ্চেনটা করছো। সেট অফ 3 জন 4 জন 5 জন 6 জন অনেক থাকতে পারে, কোনো কোনো জায়গায় 10 জন থাকে, ঠিক আছে, থাকেই তোমাকে প্যালপিটেশনের মধ্যে ফেলে দেওয়ার জন্য, যাতে তুমি ওই ওদের চাপে ঘেঁটে গিয়ে কি কি অ্যাক্টিভিটি করো, ঠিক আছে। আই কন্ট্যাক্ট যখন তোমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে একটু কিছু বলো, ইংরেজিতে না বাংলাতেই বলো, তুমিও তার দিকে তাকিয়েই কথা বলো। তাহলে তোমার তাকানোটা কোন দিকে হবে? তুমি একটা চোখে করতে গেলে আই কন্ট্যাক্ট হবে একদম এই জায়গাটা, আমাদের এই জায়গাটা কিন্তু একদম লাইক এ টি পোর্শন, এইটা আই কন্ট্যাক্ট। তার প্রশ্নের উত্তর দেওয়া শেষ হবে, সে একটা না একটা সময় চোখটা ঘোরাবে তোমার সিভির দিকে, আবার চোখ দিয়ে আবার তোমার কাছে সে আসবে বা অন্য কেউ, যে যখন তোমায় প্রশ্ন করছে তার সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেন করবে, কোনোভাবেই লুকশিফট করবে না। তার মানে কি আই কন্ট্যাক্ট মানে আমি চোখের পাতা ফেলছি না, চোখের জল চলে আসছে এমন না। চোখের পাতা আমার পড়তেই পারে, কিন্তু আমার তার সঙ্গে একটা আই কন্ট্যাক্ট থাকবে যে আমি দেখছি, ঠিক আছে। তার মানে ওই পার্সনটা উল্টো দিকে যিনি নিচ্ছেন তিনি মনে করবেন যে কনসেন্ট্রেশনটা তার দিকে তোমার আছে, তুমি যখন তাকে জিজ্ঞেস করছো। হয়ে গেল আই কন্ট্যাক্ট শিখি। এবার হচ্ছে মূল যে জিনিস, সেটা হচ্ছে ঘাবড়ানোর কোনো দরকার নেই। উত্তর যখন দেবে তুমি আই কন্ট্যাক্ট হয়তো করছো, কিন্তু তুমি টেনশনে বসে কি করলে, তুমি নখ খেতে শুরু করলে, অনেকে আবার হাতটা এরকম এরকম ভাবে পাকাতে শুরু করলো, অনেকে মাথা চুলকোতে চুলকোতে, হ্যাঁ ওটা জানি স্যার, ঠিক আছে। যদি সেই মুহূর্তে তোমার মনে পড়ছে না বা তুমি সেটা প্রেজেন্ট করতে পারছো না, সেলফ ডিক্লারেশন দিয়ে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে বা আমার জানা বিষয়। এবার ক্রস কোয়েশ্চেন আসবে। আমি বারবার বললাম তোমার কাছে কিন্তু ক্রস কোয়েশ্চেন্স বিভিন্ন সময় আসে। একজন জিজ্ঞেস করলো তোমার সম্পর্কে, তুমি এবার বলছো, বলতে বলতে পাশ থেকে বলে আচ্ছা আজকে সবচেয়ে বড় হেডলাইন্স কি, বলতে বলতে যখন তোমাকে প্রশ্নটা করলো, হ্যাঁ স্যার আমি আপনার কাছে আসছি, আমি আর নিজের স্যার, যদি বলে ঠিক আছে ওটা আমরা শুনে নিয়েছি, তখন তুমি পোলাইটলি ব্যবহার করবে এবং না ঘাবড়ে, তোমার কিন্তু কথার মাঝেই সে ক্রসটা করবে। তুমি ওদের বলছে যে আমি সুচারু মিত্র, আমি থাকি ওটা নাম তুলে, আমি অন্য জায়গা থেকে আসছি, আমি এই ফিল্ডে 2 বছর কাজ করছি, আমি চাই কাজ করতে, তখনই প্রশ্নটা চলে আসবে, ঠিক আছে। তোমাকে দুজনকে রেসপেক্ট দিতে হবে, যখন তুমি বোধকে রেসপেক্ট দিচ্ছ বা সেট অফ আরও 3-4 জনকে রেসপেক্ট দিতে হবে, তোমার কাছে একটা ক্রস কোয়েশ্চেন চলে এসেছে। তুমি তখন বলে যে স্যার আমি আপনার কাছে ওটা বলতে বলবো, আমি আপনার, তখন তার সঙ্গে আই কন্ট্যাক্ট হবে, কারণ প্রশ্নটা সে করেছে, আমি আপনার এই প্রশ্ন উত্তর দিচ্ছি, আমার পার্সোনাল প্রোফাইলটা আমি বলছি। এবার যদি বলে যে না ঠিক আছে তুমি ওটা বুঝে গেল, এই জিনিসটা বেসিক্যালি তখন কিন্তু টেনশনের মধ্যে কারণ হতে পারে। কখন কার সঙ্গে আই কন্ট্যাক্ট করবো তা না বুঝতে পেরে আমার দৃষ্টিটা চলে গেল আকাশের দিকে, হয়তো ওই টেনশনে আমার হাতটা উঠে গেল টেবিলে, আমি ওয়াটার পেপারটা করাতে শুরু করবো, ভেঙেও ফেলাম নাকি। এই 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 জায়গাটা কিন্তু মেন দিক, ঠিক আছে। তাহলে বোকা থেকে বলছি না তারপরে স্যার ঢুকেই বসা যাবে না, মানে যখন আমি পাবো তারপরে আমি বসবো। আর তারপরে স্যার টেনশনে উল্টোপাল্টা কিছু করা যাবে না, টেবিলে হাত নয়, টেবিলে হাত নয় বা টেবিলে শক্ত করে ধরা, এইভাবে অনেকে ধরে ফেললো, একদম
সিভি নিজের উপর রাখা রাখলে চাইলেও দিয়ে দিই। তাহলে বেসিক ব্যাপারটা গেল। এবার মেন থিং হচ্ছে ইন্টারভিউ স্কিলের মধ্যে হচ্ছে সিভি ক্রাফটিং। সিভি ক্রাফটিং তোমার সিভিটাই কিন্তু বলে দেবে যে তুমি কতটা প্রফেশনাল হওয়ার জন্য তৈরি। সিভি ক্রাফটিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রাফটিং মানে তুমি কিভাবে সিভিটাকে সাজাচ্ছ। তো এই সিভি সাজানোর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা একদম প্রফেশনালি সমস্ত সেক্টরে হয়। যে আমাদের মিডিয়া সেক্টরের জন্য আলাদা সিভি, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা সিভি, একেবারে সিভির একটা প্রপার ফরম্যাট আছে, বেসিকটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটাই আমাদের ইতিহাসেও লিখতে হবে যে কোনো কর্পোরেট। তো যখন সিভি বানাবে প্রথমেই বলি, অনেকেরই স্বভাব আছে সিভি আমার রয়েছে, আমি বাড়িতে একটা প্রিন্ট করা কপি রয়েছে, ওখান থেকে আমি একটু ফটো কপি করে নিয়ে চলে যাই। এটাকে ধরো বলা জেরক্স, ছোটো জেরক্স না, জেরক্স কোম্পানির নাম, ফটোকপি করি। ফটোকপি করবেন, ডিরেক্ট প্রিন্টেড কপিই চাই। অনেক ক্ষেত্রে অনেক জেরক্স মেশিনে একটা স্পট এলো, লেখাটা আপচা হলো, তোমার হয়তো 2 টাকার জায়গায় 20 টাকা খরচা হতো, বাট হোক তুমি প্রিন্টেড কপিটাই নিয়ে যাবে। তোমার যে সিভিটা বানানো থাকছে ওটা তুমি তোমার মোবাইলে রেখে দাও পিডিএফ করে, যখন তোমার দরকার হবে সেন্টারে গিয়ে কোথাও দিলে দিয়ে দাও, এটা আমাকে প্রিন্ট করে। প্রিন্ট হলে কী হবে, জিনিসটা বোল্ডই আসবে এবং কালার না করাই ভালো। তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করতে পারো, অনেকে কালার সিভি করে, দরকার নেই। প্রফেশনাল জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকে। সাজাবে কীভাবে সেটা তোমাকে কখনোই ফটোকপি করে নিয়ে যাবে, প্রিন্টেড কপি। মোটামুটি আমরা জানি যে A4 সাইজের মধ্যে সিভিটা হয়। ফটো শুড বি অন রাইট সাইড, ডান দিকে থাকবে ছবি। এই ছবিটা তোমার স্ক্যান করে বসানো হতে পারে, অথবা তুমি প্রিন্ট করে নিলে আঠা দিয়ে বসিয়ে নিলে। আঠা বসাতে গিয়ে এমন করো না আঠার বিভিন্ন বিনিদ্র অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়লে তোমার সিভি, ওরকম করো। গ্লু স্টিক দিয়ে ভালোভাবে সুন্দর করে প্রপারলি বসাও। এর সাইজটা থাকে আগে কম্পিউটার সাইজ হতো, এখন পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজ ও দোকানে গিয়ে বললে পাসপোর্ট সাইজ, ওরা জানে যে কীরকম তুলে দেবে। ঠিক আছে, ইন্টারভিউ তো আমরা তো অনেক জানি, তুমি 70 কপি 80 কপি করিয়ে দিলে অনেক কম টাকাতেই হয়। এবার তুমি সিভিটা শুরু করছো। প্রথমেই তোমার যে বোল্ড ক্যাপশন থাকবে এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। 1 লাইন হবে, আমি 2 লাইনে লিখলাম। পার্সোনাল প্রোফাইল লেখাটা 1 লাইন হবে, এটা বোল্ডে থাকবে, এক্সট্রা ডার্কে থাকবে। পার্সোনাল প্রোফাইলের তলা থেকে তোমার লেখাটা শুরু হবে। নেম, ডিওপি, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে তোমার অ্যাড্রেস। ইফ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে একটা অ্যাড্রেসই লিখলে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা আলাদা লিখবে। হলো ইমেল আইডি, ফোন নাম্বার। পার্সোনাল প্রোফাইলের আন্ডারে কি কি আছে? নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার। ক্লিয়ার? পার্সোনাল প্রোফাইল কলাম, ওটার মধ্যে সেকেন্ড কলাম আসবে পার্সোনাল প্রোফাইলের। পার্সোনাল প্রোফাইলের পরে আমাদের আসবে একাডেমিক কোয়ালিফিকেশন। এই সব একাডেমিক কোয়ালিফিকেশন, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট। এটাও বোল্ডে থাকবে, আমি বলতে পারছি কি? আর এরকম আমার যেমন একাডেমিক উপরে চলে গেল কোয়ালিফিকেশন, না এটা আমার জায়গাটা নেই বলে আমি তাই, মানে ওটা 1 লাইনেই হবে। ঠিক আছে, ওটা তলায় দরকার হলে এরকম একটা বোল্ড আন্ডারলাইন তার তলায় লিখছো। তুমি নিজেকে ডিসক্লোজ করছো একটা কর্পোরেট কোম্পানির কাছে যে তুমি কি। প্রথমে তোমার পার্সোনাল পরিচয়টা হয়ে গেল, তার জন্য পার্সোনাল প্রোফাইল। অনেকে উপরে লিখবে, কোনো পার্সোনাল প্রোফাইল লেখে না, হ্যাঁ ধাপ ধাপ করে নাম ফাম লিখে দিল, বাবার নাম, ঠাকুরদার নাম, অমুক তো গাড়াঘাট করে দিলেও হয়ে গেল। একটা প্রপার ফরম্যাট আছে। ওর কাছে ওরা সিগনেচার করলো, আচ্ছা ওর পার্সোনাল প্রোফাইল শেষ হলে ওর একাডেমিক কোয়ালিফিকেশন। অনেকেই লিখে থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, লিখে না অনেকে, একদম ভুল লেখা। ওটা হবে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা একাডেমিক হবে। কারণ এডুকেশনের কোনো মাত্রা হয় না। এডুকেশনের কোনো মাত্রা হয় না কীরকম? ধরো একজন সাইকেল কিভাবে রিপেয়ার করতে হয় কোনো একটা ওয়ার্কশপে সে শিখছে, সেটাও একাডেমিক কোয়ালিফিকেশন। একজন মাশরুম চাষ করা শিখছে, সেটাও একটা কোয়ালিফিকেশন। একজন কম্পিউটার ট্রেনিং নিচ্ছে, সেটাও একটা কোয়ালিফিকেশন। একজন একটা ধরো ক্রাইম জার্নালিজমের উপর ক্রাশ কোর্স করছে, সেটাও একটা কোয়ালিফিকেশন। তো অল আন্ডার দ্য একাডেমিক, ইট ইজ ইউর একাডেমিক কেরিয়ার। এডুকেশনাল লিখবে না। বাংলায় আমরা একাডেমিককে তর্জমা করে শিক্ষাগত যোগ্যতা বলি, কিন্তু ইংরেজিতে কখনো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলবে না। অনেকে দেখবে কথায় কথায় বলে খাবারটা খুব টেস্টফুল ছিল। টেস্টফুল বলে কিছু হয় না, টেস্টি। টেস্টফুল বলে কিছু হয় না, একদম ভুল কথা, টেস্টি। ঠিক আছে, তো এই
কলামে একাডেমিক কোয়ালিফিকেশনে একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনস মানে মাধ্যমিক বা যদি আইসিএসসি সিবিএসসি বোর্ড যে এক্সাম হয় প্রথম যে পরীক্ষাটা দিয়েছো সেটা কত সালে দিয়েছো উইথ দ্য পার্সেন্টেজ ইয়ার, ঠিক আছে? অনেকে বক্স করে নেয়, দেখবে বক্স থাকে, বক্স করে নেয় ইয়ার, বোর্ড, কোয়ালিফিকেশন। ডিরেক্টলি তুমি চলে এসো, তুমি ধরো 1 বছর কি 2 বছর কোথাও কাজ করেছো, 6 মাস কাজ করেছো, 1 মাস কাজ করেছো, এক্সপিরিয়েন্স একদম সিভিতে বেশি ভনিতা করার দরকার নেই, ডিরেক্টলি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ঢুকে যাবে। এবার তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ধরো তুমি করেছো, আই ওয়ার্কড as a senior journalist, as a G2, as a reporter, or as a senior special correspondent, or as a principal correspondent in G24 ঘন্টা 2018 to 2000 তুমি লিখে দিলে G24 ঘন্টা কাগজ তোমার কাছে, হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে, আর আদারওয়াইজ তুমি ছাড়ছো যখন তুমি তো একটা নোটিশ পিরিয়ড দিচ্ছ, 1 মাসের কর্পোরেট সেক্টরে নোটিশ পিরিয়ড দিতে হয়, তারপর তুমি চেঞ্জ করতে পারবে। যখন তুমি নোটিশ পিরিয়ড দিচ্ছ, নোটিশ করে যখন তুমি ছেড়ে বেরোচ্ছ, সমস্ত ডিউটি দায়িত্ব তুমি যেমন বুঝিয়ে দিলে, তোমাকে ওরা একটা এনওসি দেবে, নো অবজেকশন সার্টিফিকেট, যে সুচল মিত্র এতদিন থেকে এতদিন পর্যন্ত G24 ঘন্টা হিসেবে কাজ করেছে, অ্যাজ আ জার্নালিস্ট হিসেবে কাজ করেছে, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল, বেস্ট উইশেস ফ্রম আস টিম G24 ঘন্টা। একটা সার্টিফিকেট, একটা এনওসি তোমার কাছে দিয়ে দেবে। এই এনওসিটা তুমি ওখানে যখন অন্য নতুন জায়গায় যাচ্ছ সেখানে তোমাকে ওটা দিতে হবে, পারচেস করতে হবে যখন এটা চাইবে দেখে। কারণ তোমাকে জানতে হবে যারা তোমার ইন্টারভিউ দিচ্ছে তারা এক্সপার্টাইজ এই ফিল্ডে, সে কোনো না কোনো সময় কোনো ক্রস চেক হয়। হিউম্যান রিসোর্সে এইচআরে 3 থেকে 4টে ভাগ থাকে, একজন থাকে জুনিয়র এইচআর, একজন থাকে এইচআর অ্যাডমিন, একজন থাকে এইচআর ফিনান্স, ঠিক আছে, আর আরেকজন থাকে এইচআর অল, মানে টোটালটা থাকে। এই 4টে ভাগ করা থাকে, এই 4টে ভাগের মধ্যে 4 জনের 4টে কাজ থাকে। জুনিয়র এইচআররা মূলত ইন্টারভিউগুলো ডিল করে, তারপরে এইচআর অ্যাডমিন যে তোমার ডিউটি রোস্টার থেকে শুরু করে তুমি কোন শিফটে কাজ করছো, তোমার ডেজিগনেশনস কি, তোমার রুলস কি হওয়া উচিত, কোনটা না উচিত নয়, সে সেটা দেখবে। আর এইচআর ফিনান্স মানে বুঝতেই পারছো মালগুলো ঠিক করে যে, ঠিক আছে, সে তোমাকে দেখেও প্রোফাইলটা দেখে জুনিয়র এইচআর এবং অ্যাডমিন এদের সঙ্গে কথা বলে তোমার স্যালারিটা ঠিক করবে, এইচআর ফিনান্স। আর এইচআর অল ও পুরোটা দেখবে তোমার ইয়ারলি পারফরমেন্স কী আছে, তার উপর ইয়ারলি ইনক্রিমেন্টের জন্য ও রেকমেন্ডেশন হবে। তোমার সিনিয়রদের কাছ থেকে বিষয়টা জানবে যে ও কেমন কাজ করছে বা কীরকম আছে, বুঝা গেল? তো এইটা যখন হবে, তুমি যখন এই গ্রো থ্রুটা দিচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্সে, সেখানেও কিন্তু ইনিশিয়াল ডকুমেন্ট যেন মাস্ট হ্যাভ, অরিজিনালটা ক্যারি করবে, আর যদি জমা চায় তাহলে জেরক্সটা দেবে। আমি বলছি না যে চাইবেই সব জায়গায়, তার মানে সিভিটাকে বই বানিয়ে ফেলো। অনেকে 5 বছর কাজ করেছি, বেশ করে দেবো, 50,000 টাকা স্যালারি দেবে, 5 করে দিয়ে দিলে স্যার আমার সিভি কি, এটা কিন্তু চাইনি। এখন চাইলে জিজ্ঞেস করবো ইউ হ্যাভ ডকুমেন্ট, স্যার ইনিশিয়াল ডকুমেন্ট আমার কাছে আছে, আপনি চান, বুঝে গেল? বললাম না, কর্পোরেটের শুরু থেকে সে সব কিছু দেখে। কোথাও ভুলে যাও ইন্ডাস্ট্রির বাইরে অন্য কোথাও কাজ করছো, সেদিন তুমি আমার কথা মনে করবে যে স্যার এগুলো বলেছো। তো এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ধরো এবার ধরে নাও তুমি কোথাও ইন্টার্নশিপ করেছো, তাই না? বিভিন্ন ইনস্টিটিউট থেকে পাঠায়, ট্রেনিং করার জন্য পাঠায়, সিনিয়র রিপোর্টারদের সঙ্গে ঘুরলে, সিনিয়র অ্যাঙ্কারদের সঙ্গে ঘুরলে, বা তাদের ওখানে কাজ বসে দেখলে 2 মাস পরে তোমাকে একটা সার্টিফিকেট আর একটা ছোট রেমুনারেশন দিয়ে ওটা টাকা পাবে। কিন্তু ওইটা তোমার অনেক পায়োনিয়ার হবে, ওই ইন্টার্নশিপ সার্টিফিকেটটা অন্য কোথাও জব পাওয়ার জন্য, এবং ওটা ট্রিটেড অ্যাজ আ ওয়ার্ক। তাই তুমি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে লিখতে পারো তুমি যদি কোথাও ইন্টার্নশিপ করে থাকো, তুমি ওখানে লিখলে যে আই ওয়াজ ইন ইন্টার্নশিপ পিরিয়ড অমুক থেকে অমুক চাই। ক্লিয়ার? হ্যাঁ, মান্থটা দিবি, ইয়ারটা দিবি, মান্থ আর ইয়ারটা দিবি। ইন্টার্নশিপের আমি আবার বললাম ইন্টার্নশিপের একটা সার্টিফিকেট থাকে, ঠিক ইনিশিয়াল ডকুমেন্ট আছে দেখি। তুমি চলে যাওয়ার পর ফোন করে হয়তো জিজ্ঞেস করলে, এই প্রত্যুষ তোমাদের ওখানে তোমার নাম কি? মঞ্জিমা বলে কেউ ছিল নিউজ 18-এ, এরকম ইন্টার্নশিপ করেছিল 2 মাসের জন্য? বলে হ্যাঁ করেছিল। আচ্ছা, মেয়েটা দেখলাম খুব ভালো বলে টলে, ওকে জিজ্ঞেস করছিলাম, তো আমরা নেবো ভাবছি, কীরকম করেছিল? না না, ও এখানে 2 মাস একদম খুব ভালোই প্রপারলি ট্রেনিং করেছে, খুব একটা ছুটি ফুটি চাইতো না। ওকে ঠিক আছে, বুঝতে পারলে? এটা গো থ্রু হয়, সবসময় একটা ক্রস ভেরিফিকেশন। আমি কেমন
নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়, তাই তো? ওইটাই হচ্ছে মেন। তুমি রেকটিফাই করলে হবে না যে আমি আমার জায়গা ঠিক আছে। কর্পোরেট সেক্টরটা মারাত্মক জায়গা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো। এবার চলে এসো তোমার কিছু কৃতিত্ব যেগুলো মনে রাখবার মতো, বা তুমি কিছু এমন অ্যাচিভ করেছো, তাই কলামটার নাম হচ্ছে অ্যাচিভমেন্টস। স্যার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে প্রথমেই তো অনেকে কাজ করে ঢোকে না, অনেকে ফ্রেশার্স না থাকলে দেবে না। ধরো ইন্টার্নশিপও নেই, তার মানে ইউ আর ট্রিটেড অ্যাজ এ ফ্রেশার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কলমটা থাকবে না, অ্যাচিভমেন্ট চলে আসবে। অ্যাচিভমেন্টসের মধ্যে তুমি রাখলে তুমি তোমার পাড়ার কোনো ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে, তার জন্য তুমি সম্মান পেয়েছো, শংসাপত্র পেয়েছো। বা ধরো তুমি একটা কোথাও পার্টিসিপেট করেছিলে, সেখানে ওরা তোমাকে ফেলিসিয়েট করেছে, আবার বললাম যার ইনিশিয়াল ডকুমেন্ট থাকবে। বা ধরো তুমি তোমার স্কুলের তুমি প্রাক্তনী হিসেবে তোমাকে স্কুল কিছু লেখা দিতে বলেছিল, সেটা ম্যাগাজিনে পাবলিশড হয়েছে, এটা তোমার কাছে একটা অ্যাচিভমেন্ট। উইথ আ বাইলাইন, তোমার নাম বলো? হ্যাঁ, বিদিশার নামে একটা লেখা বেরিয়েছে, তুমি তো ওই জিনিসটা নিশ্চয়ই অরিজিনালি তোমার কাছে রয়েছে, তুমি সেটা উল্লেখ করতে পারো তোমার অ্যাচিভমেন্ট পার্টের মধ্যে, বুঝে গেল? এবার যদি তুমি খুবই এক্সপিরিয়েন্স, যেমন ধরো আমার জীবনে সবচেয়ে বেশি অভিজ্ঞতার জিনিস হচ্ছে 2017 থেকে, মানে 2017 সালে জুন মাসে টানা 2 মাস পাহাড়ে থাকা, মানে যে সময় অমিতাভ মালিক মারা গেল আর কি, এসআই ছোট রঙ্গিত নদীতে গুলি করে দিল, বিমল গুরুংকে নিয়ে যখন গন্ডগোল হচ্ছিল পাহাড়ে, ওটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তো আমি লিখেছিলাম যে আই ওয়াজ কভারিং ডেঞ্জারাস সিচুয়েশন ইন দার্জিলিং, অমুক থেকে অমুক মাস। তখন ওটা ইভেন্টটা মনে পড়ে গেল যে কি ছিল। এটা এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে বলছি, ওটা আমার তো একটা অ্যাচিভমেন্ট যে দার্জিলিংয়ে 2 মাস থেকে ওখানে কাজ করা, এবং ওই সময় ওই প্যান্ডেমিক বা ওই রকম একটা কোনো সিচুয়েশনের মধ্যে, প্যানিক সিচুয়েশনের মধ্যে আমি কাজ করেছিলাম, ওটা আমার তখন ক্যারি হবে অ্যাচিভমেন্ট হিসেবে, ওটা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে নয়, অ্যাচিভমেন্ট হিসেবে। বা ধরো তুমি স্কুল লাইফে কোনো ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনে পুরস্কার পেয়েছিলে, মানপত্র পেয়েছিলে, ইউ ক্যান ডু ফিট উইথ দ্য অ্যাচিভমেন্ট। মানে ধরুন গান, কবিতা এগুলো করে কোনো একটা সার্টিফিকেট পাওয়া, সেটাও হ্যাঁ হ্যাঁ অ্যাচিভমেন্টে আসবে, অ্যাচিভমেন্টে আসবে, ঠিক আছে? অ্যাচিভমেন্ট কলাম, অথবা এটাকে বলা হয় এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি। অ্যাচিভমেন্টের পুরো পার্টটা কিন্তু কো ক্যারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে খুব ম্যাচ করে না। ও যেমন বললো যে গান, নাচ এগুলো তো পারফর্মিং আর্ট, পারফর্মিং আর্ট হলে সেটা এক্সট্রা কো ক্যারিকুলার চলে আসবে, তখন অ্যাচিভমেন্ট লিখবে না, এক্সট্রা কো ক্যারিকুলার, এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি হয়ে গেল তাহলে অ্যাচিভমেন্ট পার্ট। মানে এই যে গান বা কবিতা যদি কোনো মানে সার্টিফিকেট, এক্সট্রা কো ক্যারিকুলার, হ্যাঁ বলছি, তার ওটার তার একটা ওই মানে জেরক্স নিয়ে যেতে হবে না? ওটা বলছি তুমি ধরো একটা গান, কবিতা কোনো সার্টিফিকেট পেয়েছো তো, হ্যাঁ, সেটা রেখে দেবে ব্যাগে, জেরক্স করে রেখে দেবে, ফটোকপি করে রেখে দেবে। আচ্ছা আচ্ছা, তারপর চাইলে যদি আলাদা কোনো কোর্স করে তাহলে ওটা করে একাডেমিকে দিয়ে দেবে। স্যার কেউ যদি ইউটিউবের পার্ট হয়ে থাকে সে এক্সট্রা কারিকুলারে দিতে পারে? হ্যাঁ অবশ্যই দিতে পারে। আমার কথা হচ্ছে যেটা তুমি প্রোভাইড করবে তার যেন প্রামাণ্য থাকে, ঠিক আছে? এই যে আমি 2 মাস আমাকে কি সার্টিফিকেট দেবে নাকি, এই অমুক কিছু, তুমি ভিডিও ক্লিপটা রেখে দেবে, ঠিক আছে? যেমন ধরো আমার জীবনের সবচেয়ে বড় ব্রেক হচ্ছে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার খবর গোটা পশ্চিমবঙ্গে আমি প্রথম করি, মানে সেটাও খুব ইনসিডেন্টালি পেয়ে যাওয়া। আমি ওখানে চা খেতে গিয়ে আমার সামনে ব্রিজটা ভেঙে পড়ে যায়, ঠিক আছে? তো আমি তখন ছিলাম জি 24 ঘন্টা, এর জন্য আমাকে জি একটা গার্ভ অ্যাওয়ার্ড দিয়েছিল, ওটা অনেক সব জায়গাতে থাকে না, দিয়েছিল, তার একটা সার্টিফিকেট প্রোভাইড করেছিল, তাই ওটা আমার অ্যাচিভমেন্ট পার্টি বললে আমি একটা গার্ভ দিয়েছিল, একটা 5000 রিওয়ার্ডস দিয়েছিল, যেহেতু আমি ওটা ব্রেক করেছি খবরটা, মানে স্যালারির সঙ্গে এক্সট্রা একটা 5000 টাকা ঢুকেছিল, যেটা আমি বোকার মধ্যে গিয়ে এইচআর দিয়ে কি ব্যাপার, এই হিসেবে গন্ডগোল হলো নাকি, এই 5000 টাকা দিয়েছি, বলছি কেন তুমি জানো তোমার মেল যায়নি, মেল দেখোনি? আর মেল তো দেখিনি। দেখো ওটা গার্ভ পেয়েছো তুমি একটা, এটা মাঝে একটা পেয়েছিলাম। মানে আমি ব্রেক করার 40 মিনিট পরে অন্যান্য চ্যানেল ঢুকেছি, অন্যান্য চ্যানেল বলতে তখন তো রাইভাল আমার কাছে এবিপি আনন্দ, তো আমারই ক্লাসমেট মহিম ঠাকুর চক্রবর্তী, চেনো হয়তো, অনেকে দেখেছো, তো ফোন করেই যাচ্ছে, কিন্তু আমার অফিস থেকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল যে ওই ছবি যেন আধ ঘন্টার মধ্যে আর কারো কাছে না যায়, তাহলে তোর চাকরি যাবে। তো মই বন্ধু থাকা সত্ত্বেও প্রফেশনাল জায়গায় আমি যেন বললাম, কর্পোরেটে প্রফেশনাল কোনো বন্ধু হয়, অল আর কালিগস, আমরা বলি না আমার বন্ধু হয়, বন্ধু হয় না, বন্ধু ভাই পরে কাজ ফাজ হয়ে গেল, প্রেস ক্লাবে দুজনে গিয়ে একটুখানি চুপচুপ খেলাম, সেটা ঠিক আছে, পরিষ্কার কথা একদম, আমি খুব পরিষ্কার কথা বলতে পারলাম,
সেটা আলাদা কথা, কিন্তু প্রফেশনাল জায়গায় একদম কেউ কাউকে ছাড়ে না। আমাকে যখন ব্রিজের উপরে বলে আজ তো পুরো কেস খাইয়ে দিলি, তুই কীভাবে পেলি? না আমি তো এখানে ছিলাম, আমি ওয়েদার অফিস থেকে এসে ট্যাক্সালের কাছে একটা চায়ের দোকান ছিল, এই যে ইন্ডিয়ান ট্যাক্সাল আছে না বেহালা যাওয়ার আগে মাঝেরহাট ব্রিজের তলাতেই দেখি। আমি ওয়েদারে একটা পিসি করে এসে সবে আমি চাটা খাচ্ছিলাম, ক্যামেরাম্যানও দাঁড়িয়ে আছে, এমন একটা আওয়াজ হলো আমরা প্রথমে ভেবেছি যে ভূমিকম্প হয়েছে, মানে এমন কেঁপে উঠেছে, চাওলাও কেঁপে উঠেছে। তখন একটা ছেলে দৌড়তে এসে বলছে ব্রিজ তোড় গিয়ে। তো যখন আমার ক্যামেরাম্যান ছবি করে এবার অফিসে বলছে, অফিসে অতটা গুরুত্ব দিচ্ছে না, ভেবছে বোধহয় চাই ভেঙে পড়েছে। আমি বলছি অফিসে যে মাঝরাট ব্রিজ ভেঙে পড়েছে, তো চাই ফাই ভেঙে পড়েছে, পড়ে নেবো খালি খবর খাওয়ানোর জন্য। আর ভালো করে ভিজুয়ালসটা পাঠাচ্ছি দেখো। এবার যখন অফিস ভিজুয়ালসটা দেখছে যে ব্রিজটা ওইভাবে পড়ে আছে, তোমরা অনেকেই দেখেছো সেই সময় টিভিতে একটা বাইক পড়ে রয়েছে, হ্যাঁ, তো ওইটা যখন তখন বললো যে আরে একদম ওখান থেকে নড়বিই না, বাকি আমি তোকে ফোর্স দিচ্ছি, ততক্ষণ তুই লাইভ টেনে যা, এবং কারো কাছে ওই ফুটেজ না যায়। সারাদিন কি ওখানেই কেটে গেল সেদিন? আমি 2 দিন পরে ফিরেছি, খাবার দাবার ভাবছি। তো এইগুলো তোমাদের জীবনে এবার, কিন্তু যারা ফ্রেশার হিসেবে শুরু করছো, আমি আবার বললাম ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকলে দেবে। অ্যাচিভমেন্ট স্কুল কলেজ লাইফ বা পাড়ায় কোনোতে তুমি যেটা প্রামাণ্য দিতে পারবে সেটাই উল্লেখ করবে। আমার বাড়তি চালার দরকার নেই, আমার কাছে নেই, আমার দেওয়ার দরকার নেই। করবে না, দেবে না, অ্যাচিভমেন্টস দেবে না, যদি ওরকম কোনো না থাকে দেবে না, অ্যাচিভমেন্ট কলেজ ফাঁকা দেবে, ঠিক আছে। সিভি শুধু ভারী করার দরকার নেই, ভারী তখনই করবে যখন তোমার কাছে প্রামাণ্য আছে। তাহলে কি বললাম বলো, ও তো একটু লেটে এসছে, তাই জন্য একটু রেফারেন্স প্রোফাইলের আন্ডারে কি আসছে, লেখাই তো, লেখাই দিক থেকে শুরু না, লেখা লেফট লাইন করবে সবসময়, লেফট লাইন লেখা দিবে, লেফট লাইন লেখা হলে এদিকে স্পেসটা পাবে, বুঝতে পেরেছো? লেফট লাইন করবে সবসময়, লেফট লাইন বা পেজের লেফট লাইন করবে। পেজ মেকআপ যারা জানো তারা জানো, আর এমনি এমএস ওয়ার্ড ফর্ডে তো নিজেরাই করতে পারে। হলো, আর একটা বলে রাখি, লজ্জার কিছু নেই, আমার কাছে সব ভেঙে বলবে। ধরো কারোর কোনো ইয়ারে ব্যাক আছে, 4-এর পরে দেখছে ওরা 7 সালে পাস করে চলেছে, মাঝে গাবলুপিল আছে, অসুবিধা কিছু নেই, হতেই পারে, কারোর জীবনে যা কিছু হতে পারে। কোনো সাবজেক্টে তুমি ভালো নয় মানে তুমি মানে সর্বাঙ্গীন ভাবে তোমার জীবনে ভালো নয় এমনটা একেবারেই নয়, পরের ইয়ারে তুমি পাস করেছো, ঠিক আছে, ওটা উল্লেখ করার দরকার। হ্যাঁ, ফাইনাল ইয়ার পাস করেছো, ওটা যেটা ওরা বোঝা বুঝে নেবে। আর তোমাকে হয়তো বড় জিজ্ঞেস করতে পারে, তখন তুমি বলে যে স্যার একটা ইয়ার গ্যাপ ছিল, আমি ওই সাবজেক্টটাতে কোয়ালিফাই করতে পারি, পরে কিন্তু ওটা তোমার উল্লেখ করা নেই যে আমি ওই ইয়ারে ব্যাক পেয়েছিলাম বা ড্রপ ইয়ার, দরকার নেই, ঠিক আছে। আর এটা কোনো মানেই নয়, ইন্টারভিউতে এটা কোনো ব্যাপার দেখে না, কারণ এরকম প্রচুর আমার বন্ধু বান্ধব অনেক স্টুডেন্ট দেখিয়ে দেবো যারা সর্বাঙ্গীনভাবে ছাত্র জীবনে খুব একটা এ করতে না পারলেও পরবর্তী জীবনে তারা তাদের ক্ষেত্রে মানে ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত, ভীষণভাবে, ঠিক আছে। এখন এবিপি আনন্দের চিফ ক্যামেরা পার্সন যে আছে, নামটা বললে অসুবিধা আছে, তো সে ক্লাস 4 পাস, কিন্তু তার ক্রিয়েটিভিটি বুঝতে পারছো, এবিপির চিফ ক্যামেরা পার্সন মানে বুঝতে পারছো, 39 জন ভিডিও জার্নালিস্ট আছে শুধু কলকাতায়, তাদেরকেও কন্ট্রোল করে। দেখলে লোকটাকে তুমি তো বুঝতে পারবে না, এবিপি কাজ করছে মানে কর্পোরেট সেক্টরে ড্যাম স্মার্ট, বেঙ্গলি ইংলিশ খুবই ভালো বলে, কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন 4। বিষয়টা কি, ওর ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, ও ভিডিওগ্রাফিটা তো দারুণ করেছে, ও জানে নিউজে ক্যামেরাটা কি হবে, কোথায় না যায়নি, লন্ডন বাকিংহাম প্যালেস বড় বড় ওয়ার্ল্ড কাপ কভার করেছে। যেটুকু অংশ ওদের বোঝানো গেছে সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে দিচ্ছি, আগে দেখো পোর্টফোলিও, ঠিক আছে। এই পোর্টফোলিও আর কিছুই নয়, 2টো ছবি তোমাকে তৈরি করতে হবে, 2টো ছবি লাগে, খুব জরুরি লাগে। এক, তোমাকে কর্পোরেট লুকে কেমন লাগছে, আর তোমাকে তোমার নর্মাল ডেইলি লাইফের লুকে কেমন লাগছে, বুঝতে পারছো? এই 2টো ছবি তোমাকে তৈরি করতে হবে, সেই ছবির মাপটা হবে পোস্ট কার্ড সাইজ, পোর্টফোলিও। না পোস্ট কার্ড সাইজ পা থেকে মাথা অবধি কি করে আসবে, মিড ক্লোজ সাইজ। ও তুমি দোকানে গিয়ে বললেই হবে যে আমার একটা পোস্ট কার্ড সাইজ ছবি তুলে দেবে, মিড ক্লোজ করলে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ছবিটা হয়। আমি আজকে আপনাদের যে বিষয়টা পড়াচ্ছি সেটা হচ্ছে ইন্টারভিউ স্কিল। মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করলে কিছু অ্যাক্টিভিটি করে দেখাতে হবে। যারা নিউজ অ্যাঙ্কার হবে তাদেরকে হয়তো স্টুডিওতে নিয়ে গিয়ে হট সিটে বসিয়ে বলবে যে হেডলাইন্স
বা খবরটা পড়ে রাখো। খবর সামনে লেখা থাকবে, তুমি পড়বে, হেডলাইন্স তোমাকে প্রিন্ট করে হাতে দিয়ে দেবে, তুমি পড়বে। কিন্তু খবর পড়ার ধরন আলাদা আর হেডলাইন্স পড়ার ধরন একেবারে আলাদা। খবর আমরা পজ নিয়ে ধীরে সুস্থে পড়ি, আর হেডলাইন্স একটা টাইমিংয়ের মধ্যে পড়তে হয়। যারা যারা আগে অনলাইন ক্লাস করেছো তারা কিছুটা জানো, আর যারা নতুন ক্লাস করছো, হেডলাইন্সের জন্য একটা টিউন থাকে, টিং 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 টিং, এরকম একটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে এরকম আওয়াজ যাবে, তার মানে ওটা শেষ। সাপোজ তুমি পড়ছো আর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়ে চিড়িয়াখানা চত্বর একেবারে হুড়োহুড়িতে, তুমি তারপরে একটা লাইন ছিল যে উকি দিল বাঘ মামা, সেটা বলতে গেলে কিন্তু অন্য মালে ঢুকে গেছে, মানে তুমি মিস করে গেছো স্পিডটা। ফলে এই প্রপার স্পিডটা তোমায় মেনটেন করতে হবে। বাড়িতে প্রত্যেক দিন ডেলি যে কোনো তোমার পছন্দের নিউজ পেপার জোরে জোরে রিড করো। খবর, যে কোনো খবর যেটা তোমার পছন্দ, খেলা হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, পলিটিক্যাল হতে পারে, খবরটা পড়ো জোরে জোরে। ধরো তুমি পড়ছো আজ সন্দেশখালিতে ইডি আধিকারিকরা গিয়ে আক্রান্ত হলেন, শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে মারধর খেতে এলো ইডি আধিকারিক, এটা তুমি খবরের মতো করে পড়লে। এবার তুমি এটাকে হেডলাইন্সের মতো করে পড়ো, একটু স্পিডটা বাড়িয়ে দাও। দুটোই লাউডলি পড়বে, দুটোই জোরে পড়বে, কিন্তু স্পিডটা বাড়িয়ে দেবে। তুমি স্পিডটা বাড়িয়ে দিলে কি, আজ সন্দেশখালিতে ইডি আধিকারিকরা গিয়ে আক্রান্ত হলেন, কীরকম দুটো সাউন্ডটা আলাদা হলো, তুমি হেডলাইন্সের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই নিউজ পেপার অন্তত 45 মিনিট করে বাড়িতে টাইম দাও। একটা খবরকেই একবার খবর পড়ার মতো করে পড়ো, রিডিং পড়ার মতো করে, যেমন আমরা ছোটোবেলায় দুলে দুলে পড়তাম সেরকমভাবে পড়বে। আর একবার একটু স্পিডটা বেড়ে যাবে। এই স্পিডটা বাড়াতে গিয়ে কী হবে, অনেকের কথা জড়িয়ে যাবে, স্পিডটা বাড়াতে গিয়ে জড়িয়ে যাবে, সন্দেশকারী হয়ে গেল, ঠিক আছে? এটা হবেই, একদম বেসিকলি হবে। কিন্তু এটা তুমি যখন প্র্যাকটিস করবে, তোমার জীবের যে আড়ষ্টতা, যেটা বলতে গিয়ে তোমার অসুবিধে হচ্ছে, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। কারণ তুমি ইন্টারভিউ ফেস করছো, তোমার মাথায় অপ্রত্যাশিত চাপ যে আমাকে চাকরিটা পেতে হবে, বাবা বলে দিয়েছে, তার উপর হচ্ছে তুমি ভাবছো কি প্রশ্ন করবে, কি বলবে, তার উপর তোমাকে একটা হেডলাইন্স পড়তে দিয়েছে, মানে ডে 1 তুমি কোনোদিন হট সিটে বসোনি, এই একটা চাপ কাজ করবে। তুমি যদি এখন থেকে এটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার জিনিসটা অনেক ইজি গোয়িং হয়ে যাবে। আমি আবার বলছি, তুমি একটা নর্মাল খবর নিলে, আজ কলকাতায় বর্ষবরণ উদযাপন, পার্ক স্ট্রিটে নিশ্চিদ্র নিরাপত্তায়, পার্ক স্ট্রিটের নিয়ন্ত্রণে থাকছে প্রায় 24,000 পুলিশ, 7 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ। পার্ক স্ট্রিটে বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলে 5,000 টাকা জরিমানা করা হবে। এটা তুমি খবরের মতো করে বলবে। তোমার সামনে টেলিপ্রম্পটার থাকবে, তুমি তো সেটা দেখে পড়ছো খবরটা, এটা ইউ টেক আ পজ। এটা কি তুমি হেডলাইন্সের মতো করে পড়লে। আজ বর্ষবরণের রাত, পার্ক স্ট্রিটে 24,000 পুলিশ, 7 জন পুলিশ কমিশনার বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলে জরিমানা দিতে হবে 5,000 টাকা। বলো, একই জিনিস পড়লাম, কিন্তু আমি স্পিডটা ভলিউমটা বাড়িয়ে দিলাম। এটা তুমি কিভাবে বুঝতে পারবে যে তুমি ঠিক চলছো না ভুল চলছো? তুমি তো এটা সেলফ রেডি করছো। ওখানে তো বিশাল স্যার নেই, অভিরূপা ম্যাডাম নেই, সুচারু স্যারও নেই। তুমি তোমার ফোনের রেকর্ডারটা চালিয়ে দাও, একবার নর্মালি খবরের মতো পড়লে, আর একবার হেডলাইন্স। মাথায় রাখতে হবে, হেডলাইন্স মানে দ্রুততা, চটক দেয়। হেডলাইন্স মানে চাটাক 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 করে পড়ে দিয়ে বেরিয়ে যাবে। 3 মিনিটে 10টা হেডলাইন্স পড়তে হবে। তুমি হট সিটে যখন বসলে, পিসিআর রুম, আমি আগের দিনে বলেছিলাম, যারা জানো না জেনে নাও, প্রোডাকশন কন্ট্রোল রুম, যেখান থেকে গোটা চ্যানেলটা পরিচালনা করা হয়, সেখানে থাকছেন একজন প্রডিউসার, যাকে বলে বুলেটিন প্রডিউসার, প্রোডাকশন কন্ট্রোল রুম, ঠিক আছে? এই প্রোডাকশন কন্ট্রোল রুমে থাকেন বুলেটিন প্রডিউসার, তার হাতেই খবরটা পরিচালনার দায়িত্ব। ধরো আমি অ্যাঙ্কার, আমাকে পরিচালনা করবে কিন্তু একজন, আমি নয় যে আমি বিরাট কেউকে দেখা গেলাম বসে পড়ে গেলাম, তা নয়। অনেক বড় বড় অ্যাঙ্কারকেও কিন্তু বুলেটিন প্রডিউসারের কথা শুনে চলতে হয়। আমি আগেও বলেছি, যারা নতুন জেনে নাও, বুলেটিন প্রডিউসার প্রম্পট করে তুমি কখন ব্রেকে যাবে, কখন তুমি কোন খবরটা পড়বে, কখন বিরতি থেকে ফিরবে, কখন তুমি ধন্যবাদ দেবে, কাউকে লাইভে নিয়েছো, রিপোর্টারকে ধন্যবাদ দেবে। এই যে গোটা প্রসেসটা যিনি মেনটেন করেন, তিনি হচ্ছেন বুলেটিন প্রডিউসার। এক্ষেত্রে তোমার স্ক্রিন টেস্টের দিনও একজন বুলেটিন প্রডিউসার থাকবে, তোমার কানে ইপি দেওয়া থাকবে। তোমার নাম বলো? বিদিশা। আপনি এই খবরটা পড়ে দেখেন, ওই খবরটা পড়ছো। আচ্ছা ঠিক আছে, থেমে যান। আপনি দেখুন আপনার সামনে টেবিলে হেডলাইন্সের কাগজটা আছে, ওটা তুলুন, প্রথম 5টা হেডলাইন্স পড়ুন। আমি বলবো যখন, একটা মিউজিকটা চালিয়ে দিল, কিউ কিউ বললো, তুমি পড়া শুরু করলে। কিউ
মানে পরেরটা শেষ করতে হয়। তার মানে ও তোমাকে একটা চাপ দিচ্ছে, ওই টাইমিংয়ের মধ্যে তোমায় শেষ করতে হয়। হেডলাইন্স কিন্তু নীতি দীর্ঘ হয় না, ভিজুয়ালস চলে গেলে অন্য ভিজুয়াল ঢুকে গেলে। ফলে এই যে প্র্যাকটিসিংটা আমি বারবার বললাম, বাড়িতে একটা খবর কি নর্মাল রিডিং করো, আর ওটা কি স্পিড বাড়িয়ে হেডলাইন্সের মতো করে, ঠিক আমি যেভাবে করে রাখলাম। আচ্ছা বলছি যে কোনো খবর ফিল্ম স্পোর্টস মানে যে কোনো মানে আমাকে পড়তে হবে মানে স্পিডে, যে কোনো হেডলাইন্স যে কোনো স্পিডে, হ্যাঁ হেডলাইন্স যে কোনো স্পিডে, হেডলাইন স্পিডে। নিউজ তো তুমি টেকা পজ, আজ বর্ষবরণের রাত, আজ কলকাতায় পুলিশের আঁটো নিরাপত্তা ব্যবস্থা। স্যার যেখানে ওই বিতর্কগুলো হয় মানে দুটো ডিফারেন্ট ডিবেটগুলো যেটা হয় সেটাতেও কিরকম মানে বিপি সব জায়গায় বিপি কমান্ড, সব জায়গায় বিপি হচ্ছে ব্যাক অফ দ্য অফিস অনলি নন। ঘন্টাখানেক সঙ্গে সবে সুমনদের কানে ইপি থাকে, সুমনদেরকে বুঝতে পারবে ও তো আলোচনা করতে করতে করে যাচ্ছে, কখন ব্রেক নিতে হবে বলে দেবো সুমনদা এবার ব্রেকে যাবো, ঠিক আছে। সুমনদারতে যিনি বিপি করেন অনেক সিনিয়র, দেবজ্যোতি ঘোষ, মাঝে মাঝে স্ক্রিনে দেখা যায়, আগে দেখা যেত। হ্যাঁ এখন উনি অসুস্থ। ও তো বিপি যে হয়, সুমন দেখো তোমাকে গৌতম দেব ওই কথাটা বলছে, আমাদের কাছে ওই তথ্যটা আছে, তুমি বললে আমার ভিজুয়ালটা প্লে করবো। গৌতম তো আপনি এই কথা বলছেন, 2013 সালে আপনারা কি বলেছেন শুনুন। আচ্ছা এই জন্যই অত ইনস্ট্যান্ট হয়, থেকে কি চাপ ছিল? 10 মিনিটের বেশি দিচ্ছে না। দেখবেন 10 মিনিট আমাকে আর এবিপি কে দিয়ে যায়, কাউকে দেয়নি। আরে বিপির যে ডিজিটালটা আছে, আনন্দবাজার পত্রিকা ও মাঠে গেছিল, ওখানে তো ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ মানে একটা কপি লিখতে হয় না, তার মানে লিখতে হয় না এমনটা নয়, কারণ অ্যাঙ্কারিং এ এত টাইট শিফট থাকে, সে এসে হয়তো একটুখানি ভাব খেলো আবার অ্যাঙ্কারিং এ ঢুকে যায়, ব্রেকটা খুব একটা পায় না। কিন্তু কোনো দিন কোনো চ্যানেলে চাপ তো যায়। আজকে না আমার শাশুড়ির হাতটা ব্যথা, আমি আসতে পারছি না। আজকে না আমার কোমরটা বিরাট প্রবলেম করছে, আমি আজকে লোক কম। তখন তোমাকে ডেকে বলে তোমার নাম বলো, দেবলি না, আজকে না তুমি অ্যাঙ্কারিংটা করতে হবে না, আজকে একটু ডেস্কে কপিটা লিখে দাও। তুমি আমি তো কপি জানি না। ও মা তাই তো, তোমার স্যালারি নেওয়ার সময় তখন তো বলুনি কপিটা জানো না। কোনো জায়গায় এমন কিছু রাখবে না যে আন্ডার দ্য বেল্ট তোমাকে কথা বলে, তোমার জায়গায় তুমি পরিষ্কার থাকবে। এবার তোমাকে তাহলে একটা বেসিক স্ক্রিপ্ট রাইটিং জেনে রাখতে হবে। যারা ডেস্কে কাজ করবে আগামী দিনে সেটা অন্য কথা, যে আমি অ্যাঙ্কার হতে চাই না, আমি রিপোর্টার হতে চাই না, আমি ভালো ডেস্ক পার্সন হতে চাই, মানে ওটা ছোটো জব না। কিন্তু অনেক জায়গায় অনেক বড় আছে যারা হাত দিয়ে এত সুন্দর কপি বেরোবে, রিপোর্টার হয়তো অত ভালো নয়, তার কপির জন্য মানটা অন্যরকম চলে গেছে, ঠিক আছে। ফলে ওই জায়গাটা তৈরি করতে হবে নিজের। তো এই স্ক্রিপ্ট রাইটিংয়ের না একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আমাদেরকে জানতে হবে। প্রথমে এই ফরম্যাটের মাথায় উপরে যে পোর্শনটা লিখবে, তুমি লিখবে অ্যাঙ্কার, ANCHOR। এই অ্যাঙ্কারটা না 3 থেকে 4 লাইনের বেশি হবে। আমি বসে পড়েছি বলে কারো অসুবিধা হচ্ছে? অ্যাঙ্কারটা 3 থেকে 4 লাইনের বেশি হবে না। এই অ্যাঙ্কারটাই কিন্তু একটা অ্যাঙ্কার লিঙ্ক। তুমি যে কপিটা লিখছো, কপির শুরুটা এই অ্যাঙ্কার কেন নাম বলো দেখি, কারোর মাথায় কি বুদ্ধি আছে? কারণ অ্যাঙ্কার যখন পুরো খবরটা বলে না, ফার্স্টের লাইনটা দিয়ে বাকি খবরটা, এই খবরটাই, এই প্রথম যে অ্যাঙ্কারের 4টে লাইন, এটাই কিন্তু যে খবর পড়ছে সে পড়বে, তার কাছে টেলিপ্রম্পটার ফরম্যাটে ওটা চলে যায়। আমি খবরটা লিখে যখন রেডি টু এয়ার করে দিলাম, সুইচ টিপে দিলাম, ওটা কম্পিউটার চলে গেল, ওখান থেকে টেলিপ্রম্পটার চলে গেল। পুরো কপিটা থেকে শুধু অ্যাঙ্কারটা কেটে নিয়ে নেবে, 4 লাইনটা। কিরম লেখা থাকে ধরো, সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হলো ইডির আধিকারিকরা, জনতার হাতে মারধর, খালি হাতে ফিরল ইডি আধিকারিকরা, তদন্তে এবার নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার তো স্টোরিটা যাচ্ছে 3 থেকে 4 লাইনের বেশি। গোটা স্টোরিটার একটা জিস্ট, সেই জিস্টটাই একদম অ্যাঙ্কারে লেখা থাকবে। ক্লিয়ার হলো? তাহলে অ্যাঙ্কার কি ক্লিয়ার হয়েছে? এবার অ্যাঙ্কার লিঙ্কটা 3 থেকে 4 লাইনে, 4 লাইনে বেশি নয়, 4 লাইনে অনেক বেশি, 3 লাইন হলে খুব ভালো হয়। মানে পুরো বিষয়টা ওর ভিতরে বুঝিয়ে দেবে, ওই কথাটাই অ্যাঙ্কার পড়বে, তারপরে স্টোরিটা যাবে টেলিভিশনে। নমস্কার, আমি সূর্যবাবু, আপনাদেরকে স্বাগত জানাই সংবাদ সারাদিনে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, এবার ও টেলিফোনটা চোখ রেখে আপনার লেখাটা ওই যে যাচ্ছে অ্যাঙ্কারটা। আজ সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হলো ইডি আধিকারিকরা, বেধড়ক মারধর, খালি হাতে ফিরতে হলো ইডি আধিকারিককে, ঘটনায় উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এবার একটা প্যাকেজ দেয়, একটা প্যাকেজ স্টোরি আসবে, এটাকে বলে প্যাকেজ স্টোরি। একটা মিউজিক দিয়ে একটা লড়াই চলছে, প্রথমে শর্টটাই দেখাচ্ছে, একটা মারপিট হচ্ছে, মারছে ওদেরকে, ঠিক আছে। এবার তুমি স্টোরিতে ঢুকছো, স্টোরি যখন ডিজাইন করবে, স্ক্রিপ্ট যখন ডিজাইন করবে, তোমার কাছে ছবি তো আগে থেকে রিপোর্টার পাঠিয়ে দিচ্ছে, ভিডিও সমস্ত চলে আসছে,
ওইটা দেখে তুমি স্ক্রিপ্ট লিখবে। আগে লিখে ফেললে তোমার ঝামেলার মধ্যে মনে করে লিখে ফেললে, আর দেখবে ছবির সঙ্গে মিল নেই। আগে ভিজুয়ালস দেখো, আগে ভিজুয়ালস কম্পিউটার চালিয়ে দেখি না কী কী পাঠিয়েছে। হয়তো বললো এই বিদিশা আমি না তোমাকে দেখো ওই 4টেকে হেভি দিয়েছে, ওই ছবি পাঠিয়েছি, জেলা রিপোর্টাররা যেরকম হয় স্বাভাবিকভাবে পাঠিয়েছি, আর 2টো বক্তব্য পাঠিয়েছি, এলাকাবাসীরা পেটে পড়েছে পাঠিয়েছি, আর আমার একটা পিটিসি পাঠিয়েছি, করে দিই, কত রেখে দিই। বক্তব্যের মধ্যে কী বলেছে ওর বাইকটা ভালো করে শোনো বিক্ষোভকারীরা। ইডি আধিকারিকরা যদি মার্কে পালানোর সময় কিছু বলে থাকে সেটা যদি এসে থাকে ভালো করে শোনো, ছবিটা আগে দেখো, তারপর স্ক্রিপ্টে আসো। এই কাজটা কি বিপি করবে পুরোটা? না অ্যাঙ্কার করবে পুরোটা? না না, এটা তুমি যখন তুমি অ্যাঙ্কার যখন স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছো। আমি কি বললাম আজকে ওকে বললাম, যেতে বলি না তোমায় অ্যাঙ্কারিং করতে হবে না, লোক কম আছে, তুমি আজকে ডেস্কে কাজ করো, অ্যাজ আ ডেস্ক পার্সন কাজ করো, তোমাকে তো স্ক্রিপ্ট রাইটিংটা জেনে রাখতে হবে। হ্যাঁ, যে লেখে ডেস্ক জব প্রত্যেকটা তো তাকে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না, সে কিন্তু স্টোরিটা লিখছে, বুঝে গেল? হলো, এবার অ্যাঙ্কার যেই হয়ে গেল, তুমি এবার ফার্স্ট ছবি টবি সব দেখে নিয়েছো, বাইক টাইপ কি এসছে, বক্তব্য সব দেখে নিয়েছো, এবার তুমি লিখতে শুরু করলে। ইডির তদন্তকারীর ইতিহাসে এই প্রথমবার ঘটনা, তারা তখনও বোধহয় বুঝতে পারেনি তাদের জন্য কি অপেক্ষা করছে। পুরসভার দুর্নীতির তদন্তে গিয়ে বেধড়ক মারধর খেলেন ইডির আধিকারিকরা। ঘটনা সন্দেশখালীর, ঘড়িতে তখন 11টা 45। শাহজাহান শেখ নামে এক যুবকের বাড়িতে হানা দিতে চেয়েছিল ইডি, কিন্তু তার বাড়ির 2 কিলোমিটার আগেই মারধর পর্ব শুরু হয়ে যায়। ছবি টবি যাচ্ছে সে যাচ্ছে, ঠিক আছে? এবারে ওখানে ধরো তুমি ওই যে রিপোর্টার পিটিসি করে পাঠিয়েছে সেটার একটুখানি অংশ কেটে নিয়ে লাগিয়ে দিই। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, ইডি আধিকারিকদের ওপর আক্রমণ চলছে, নজিরবিহীনভাবে তারা আক্রমণের সম্মুখীন, দেখতে পাচ্ছ ফেলে মারা হচ্ছে। আবার একটু ভয়েস, এই যে আপনার লেখাটা যাচ্ছে এটা কিন্তু ভয়েস ওভারে যাচ্ছে, ব্যাক অফ দ্য ছবিটা যাচ্ছে সামনে, পেছনে আমার ভয়েসটা যাচ্ছে। তারপর আমি রিপোর্টারটাকে মানে পিটিসিটাকে ঢুকিয়ে দিয়েছি, তারপর লোকের বক্তব্যটা ধরো করে পাঠিয়েছে 10 মিনিট, আমার তো প্যাকেজ স্টোরিটাই হবে 2.5 কি 3 মিনিট, তাহলে আমার ওখানে কিন্তু ওটাকে কাটতে হবে। এই কাটাটাকে বলে টিসি কাউন্ট বা টোটাল কাউন্ট। এই কাটাটাকে বলে টিসি কাউন্ট বা টোটাল কাউন্ট। স্যার ওটা কিভাবে লিখলে খবরটাকে মানে কেটে ছোট করা যায়? দিচ্ছি টিসি কাউন্ট বা টোটাল কাউন্ট। ধরো একজন বলেছে প্রচুর, এই ওরা 11টার সময় এসেছিল, তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের শাহজাহান শেখ বললো ওদেরকে বেশ করে পেটাও, পিটিয়ে দিলাম, এখন বলছে আমাদেরকে গ্রেপ্তার করবে, আমরা এই সময় প্রচুর বকেছে। তো তোমার তো মেন পয়েন্ট লাগবে 50 সেকেন্ড বার করবে, ওই 5 মিনিটটা থেকে তুমিই এটা সেন্স করে নেবে ওই ডেস্কে যে লিখছে তারই এটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। কেউ বলে দিল, কেউ তোমাকে এসে বলবে, তুমি ওখান থেকে কেটে দেবে। এবার ধরো হ্যাঁ, না এটা এডিটিং, ইটস নট লাইক এডিটিং, এটাকে বলে টিসি কাউন্ট। তুমি ওটাকে কেটে দিবে। এবারে তুমি ওটা শুনছো যে প্রথম 1 মিনিটটা তুমি শুনলে, 2 মিনিটের জায়গা থেকে ওখানে ইম্পর্টেন্ট যে ওরা 11:15 এসেছিল, তারপর আমরা এখানে বিক্ষোভ করি, তারপর ওদেরকে মারধর করা হয়। ওখান থেকে তুমি আর বাকি 50 সেকেন্ড লাগলে ওটা কেটে বের করবে। 5 মিনিট থেকে তুমি ক্লিপটা বের করে নিলে 50 সেকেন্ড, বাকিটা রইল। বাকিটা তুমি ঘটনাটা জানো, তুমি ওই ঘটনাটাই ইনফরমেশনগুলো তথ্য নিয়ে একটা তো ভিডিও ফার্স্টে করে ফেলেছো, ফলে যেটা তুমি ভিডিওতে দেবে, যেটা তুমি ভয়েস ওভারে দেবে, সেটা কিন্তু তুমি বাইটে দেবে না, আর যেটা বাইরে লোককে শোনাবে সেটা ভয়েস ওভারে দেবে না। বুঝতে পারছি? ধরো একটা লোক বলেছে যে আমরা তখন দাঁড়িয়েছিলাম, 11:15টার সময় 5 জন ইডি আধিকারিক আসে, এসে শাহজাহানের গেট ভাঙতে যায় সেন্ট্রাল ফোর্সকে নিয়ে, তখনই জনতা খেপে যায়, ওদেরকে মারধর করা হয়, আমরা এখানে উপস্থিত ছিলাম। এরপর তারা পালিয়ে যায়, এরপর প্রচুর লোক রাস্তায় চলে যায়, হাবিজাবি তো প্রচুর করেছে। তুমি মনে করছো যে অংশটা বাইট কেটে বের করবে ওই 5 মিনিট থেকে, সেই 50 সেকেন্ডটা তুমি কেটে নিচ্ছ। ধরো তুমি কেটেছো 11:15টায় আসে, আর তুমি লাস্ট পার্টটা বের করেছো যে ওরা মার খেয়ে পালিয়ে যায়, ওই অংশটা তুমি বাইটে নিচ্ছ। এবার যে বাকি যে ইনফরমেশনটা ওরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসে গেট ভাঙে, ওইটা তুমি বাইটে শোনাচ্ছ না, তাহলে ওইটা ভিওতে লাগবে। বুঝতে পারলাম? 5 আধিকারিকরা আসে, তারা প্রথমে এসেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শাহজাহানের বাড়ির গেট ভাঙার চেষ্টা করে। মূল প্রবেশদ্বার ভাঙার সময় ঘটে বিপত্তি, গেট ভাঙা থেকে তেড়ে আসেন বাসিন্দারা। এই যে কথাটা বললাম, এই কথাটা বাইটে থাকবে না, হয়তো ওই লোকটা বলেছে বাইটে, আমি ওর ইনফরমেশনটা ভিও করে দিলাম, আর ওর বাকি ইনফরমেশনটা আমি শোনাচ্ছি বাইটে। হলো, আবার একটুখানি রিপোর্টারে পিটিসি, এই যে
পালিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন এরিয়া আধিকারিকরা, তারা তাদের গাড়ি খুঁজে পাচ্ছেন না, তারা লঞ্চে করে পালানোর চেষ্টা করছেন, ওই অংশটা দিয়ে দিলে কেটে যাবে। ঠিক আছে, তোমাকে এরকম ভাবে সিনপসিস সাজাতে হবে। আবার VO2, আবার এরপরে ভয়েস ওভার 2 আসছে। ভয়েস ওভার 2 এ তুমি ডিটেইল নাও। অ্যাঙ্কার হলো, তারপর কি হলো, ভয়েস ওভার 1 হলো, তার মধ্যে ছবি যাচ্ছে, বাইট দিচ্ছি, রিপোর্টারে PTC ঢোকাচ্ছি। আবার এবার দেবো VO2। VO2 তে আমি দেবো ডিটেইল স্টোরিটা, অ্যাকচুয়ালি কি তদন্তে এসেছিল, কি জন্য এসেছিল, কতজন এসেছিল, আসল লক্ষ্য কি, এই তদন্তে বা এই দুর্নীতিতে আর কাকে কাকে আগে গ্রেফতার করা হয়েছে, এইটা VO2 তে খাইয়ে দেবে। হয়ে গেল? পুরোটাই স্ক্রিপ্ট রাইটিং এর মধ্যেই। হ্যাঁ, নিউজ পেপারের ক্ষেত্রে বা কোনো হচ্ছে ওয়েবসাইটে যখন হচ্ছে নিউজ যায় সেখান থেকে তো ওয়েবসাইট আর টেলিভিশনের ক্ষেত্রে এক, আর নিউজ পেপারের ক্ষেত্রে ভিও না, ওটা বড় তুমি লিখে দেবে, ঠিক আছে। ওটা অ্যাঙ্কার ফ্যাঙ্কার করে কিছু পায় না, একদম ডাইরেক্ট লিখে দেবে, হেডলাইন্স করে একটা বড় করে হেডলাইন্স করে স্ক্রিপ্টটা লিখতে তারপরে ভয়েস ওভারটা সেই অনুযায়ী হবে। তুমি ওখানে ওই ভয়েস ওভারের প্লেটটা মধ্যে সবকিছু এটা মানে রাইটারই সেটা আগে থেকে লিখে দিই। হ্যাঁ, এমন ওখানে লেখা থাকবে এই জায়গা থেকে ওর 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে বক্তব্যটা দেবে, এইখানে রিপোর্টারে PTCটা বসাবে, ওটাও লেখা থাকে ওর মধ্যে। এই জায়গাটায় এইখানটাতে এই কত সালে কে কে গ্রেপ্তার হয়েছে ওই জায়গাটা লিখে দিয়েছি। এবার যে ভয়েস ওভার যাকে দিলে সে যখন ভয়েস ওভার রুমে ভয়েস দিয়ে পড়ে চলে গেল, ওই জায়গাগুলো সে আর কিছু বললো না। এবার এডিটার যখন দেখলো ভিডিওটা শুনতে শুনতে, আচ্ছা এখানে ওর মাইকটা বসিয়ে দিল, এইখানে ওর PTCটা লাগিয়ে দিলাম, বোঝা গেল? 3 মিনিট থেকে 3.5 মিনিটের বেশি মানে প্যাকেজ হয় না, আর খুব কম্প্যাক্ট প্যাকেজ হয় 1.5 মিনিট থেকে 2 মিনিট। কারণ বুঝতে পারছো, কেউ যদি এত বড় বক্তব্য রাখে তাহলে কেটে তাকে 30 সেকেন্ড কি 40 সেকেন্ডে নামিয়ে রাখতে হবে, এমন রাখতে হবে যেখানে প্রপার বক্তব্যটা, আর বাকিটা তুমি ভয়েসে দিয়ে দাও। তাহলে VO1 এর মধ্যে কি কি বললাম, কি ঢুকবে VO1 এর মধ্যে? ফার্স্টে অ্যাঙ্কার লিংক থাকবে, হ্যাঁ ওটা অ্যাঙ্কার হলো, তারপরে থাকবে হচ্ছে ভয়েস ওভারটা স্টার্ট করলাম, হ্যাঁ, তারপর ওখানে কিছুটা যেটা রিপোর্টার ওখানে গিয়ে রিপোর্টিং PTC সেটা থাকবে, ওটাও কেটে দিলাম। হয়তো রিপোর্টারটা 5 মিনিট, ও তো এক্সাইটমেন্টে অনেক 5 মিনিট বকেছে, তুমি ওখান থেকে কেটে 40 সেকেন্ড বার করবে, পুরোটা দেওয়া যাবে না। তারপর সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের থেকে যেটুকুখানি নিয়েছে সেটা রাখা হবে, দিয়ে তারপর আবার ভয়েস ওভারে আসা হবে। হলো ভয়েস ওভার 2 তে আমি কি শোনাচ্ছি ইন ডিটেইল, ঠিক আছে। ভয়েস ওভার 3 টা হচ্ছে এন্ড পার্ট, কনক্লুশন যাকে বলবো। ভয়েস ওভার 3 টা কিন্তু একদম এন্ড পার্ট, যেটাকে বলবো কনক্লুশন।